আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঐকমত্য কমিশনের সাথে চলছে এনসিপির বৈঠক। গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কাঠামো নির্মাণে কাজ করবে দল, বললেন নাহিদ ইসলাম। আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে, রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, চর্চার বিষয়, মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ইস্যু দ্রুত সমাধানের পরামর্শ। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসে উল্টা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মানবে না, লালমনিরহাটে জামায়াতের জনসভায় ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগের মিছিল বন্ধ রাখতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, বললেন পুলিশ ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। ইন্টারনেট প্যাকেজের গতি বাড়ালো আইএসপিএবি, ৩ বছরের জন্য সোশ্যাল অবলিগেশন ফান্ড স্থগিত করার তাগিদ। কাল থেকে সিলেটে শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। সেফ ক্রিকেট নয়, নতুন কিছু করার চেষ্টা থাকবে, জানালেন শান্ত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনার সূচনা বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে স্থায়ী হয় এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুই পক্ষের মধ্যে সংস্কার ঐকমত্য নিয়ে আলোচনা এখনো চলমান। যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। সাফা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো প্রসঙ্গে এনসিপির প্রস্তাবনা সম্পর্কে কি জানতে পেরেছেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ক্ষমতা কমানো বলতে যেটি বলা হচ্ছে যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং যিনি দলের প্রধান অর্থাৎ যিনি সংসদ নেতা তিনি আবার প্রধানমন্ত্রীও হতে পারবেন না। এই সংক্রান্ত যে বিষয়টি, সেই বিষয়টি থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর রেফারেন্স হিসেবে বলা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে একক ব্যক্তির যে ক্ষমতা ধরে রাখার যে ব্যবস্থা বন্দোবস্তগুলো সংবিধানে রয়েছে, সেই জন্যই কিন্তু তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান নতুন করে লেখার কথা বলেছেন এবং নতুন সংবিধানের বিষয়ই কিন্তু তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এর আগেও তারা যে ঐকমত্য কমিশনের কাছে তাদের যে মতামতগুলো দিয়েছেন, সেই মতামতগুলোর মধ্যে কিন্তু সেটাই আছে, যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসন্ন নির্বাচনটি গণপরিষদের মধ্য দিয়ে হওয়া দরকার, যেটি এনসিপির আরো আগে থেকে যে অবস্থান, সেই অবস্থানের কথা তারা বলছেন। আজও কিন্তু তারা এই বিষয়টি উত্থাপন করছেন। এছাড়া সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন উচ্চকক্ষে আসন বরাদ্দের ক্ষেত্রে 1% ভোটের ভিত্তিতে হতে পারে। এছাড়া নিম্নকক্ষে 100 জন নারী থাকবেন
উচ্চকক্ষে দলের প্রাপ্ত আসনের 33% নির্দলীয় ব্যক্তি ও 25% নারীদের জন্য বরাদ্দ রাখার যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা দিচ্ছেন। একই সঙ্গে তারা একটি কাউন্সিল গঠনের কথা বলছেন, যে কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল নাম হবে এনসিসি। 9 সদস্যের এই কাউন্সিলের সিদ্ধান্ত হতে হবে 2/3 সদস্যদের ভোটে। এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথাও তারা বলেছেন, ভবিষ্যতের জন্য তাদের কাজ হবে শুধু নির্বাচন আয়োজন করা, 70 থেকে 75 দিনের বেশি তাদের মেয়াদ হওয়া যাবে না। ইসি এবং এনসিসি থাকলে আলাদা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নেই তারা বলছেন, এবং এটিও বলছেন যে দায়িত্ব নিতে পারে এক্ষেত্রে এনসিসি। আবার এনসিসির যে বিষয়গুলো, নতুন সরকারের দায়িত্ব নেওয়া পর্যন্ত এনসিসি থাকবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া ডেপুটি স্পিকার একজন হওয়া উচিত এবং তা বিরোধী দল থেকে করার কথা বলা হচ্ছে। প্রার্থীর ন্যূনতম বয়স 23 বছর হওয়া উচিত তারা বলছেন, এবং একই সঙ্গে ভোটারের বয়স তারা 16 বছর চেয়েছেন। প্রাদেশিক যে সরকার ব্যবস্থার বিষয়গুলো সুপারিশে এসেছে 166 সুপারিশের মধ্যে, সেটার বিষয়েও কিন্তু তাদের দ্বিমত আছে। একই সঙ্গে যে উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রশাসনিক কর্মকর্তাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোতেও কিন্তু তাদের দ্বিমত আছে। এছাড়া রাষ্ট্রভাষা বাংলার বিষয়ে কোনো আপত্তি নেই তারা বলছেন, এবং এটি হতে হবে দাপ্তরিক ভাষা, অর্থাৎ বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে, অর্থাৎ দাপ্তরিক ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটি করার বিষয়ে, এই বিষয়ে তারা গুরুত্ব দিবেন এমনটিও বলেছেন। এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে, সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে দলগুলো যেই বিষয়গুলোতে একমত হয়েছেন সেগুলো কিন্তু তারা চিহ্নিত করেছেন, যে বিষয়ে দ্বিমতগুলো আছে সেই বিষয়ে তারা একটি ঐকমত্যে পৌঁছাবেন। এজন্য কিন্তু এই মিটিং এখনো চলছে। শাওন, অনেক ধন্যবাদ সাফা আপনাকে। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয়, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমীকরণে ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে। তবে সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্কার ও বিচারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছেন। এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির সাথে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে? ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা 26 জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর। রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত আমরা বলেছি। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে, এছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে, এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা। রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায়, তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশে স্বৈরতন্ত্র, বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে। ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয়, সেটা দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে। বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডাটাকে গুরুত্ব দিচ্ছে, এরকম আমাদের কাছে কখনোই মনে হয়নি। নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 5 বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো পক্ষ। এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেইনে রসদ যোগাচ্ছে? ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই। বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন। আমাদের দিক থেকে এরকম 5 বছর আমরা মনে করি না যে দরকার আছে। এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক, সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য। অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী 2 সহযোদ্ধা। তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা, এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কারো প্রতি সরকারের পক্ষ থেকে
কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনাও ঘটেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিস্সাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন। সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। কোনো আনুকূল্য না, বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রশাসন পরিষ্কারভাবে 90% ক্ষেত্রে বিএনপির গ্রিপে চলে গেছে, 10% ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রিপে চলে গেছে। আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে, এর বাইরে কিছু না। শীর্ষ নেতারা বলছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি, কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক আরোপের বিষয়টি দ্রুত সমাধানের পরামর্শ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুবা বিপদে পড়বে দেশ, আরও আসবে সমস্যা। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে কিছু করে যাবে না, দেশকে এগিয়ে নিতে যা করার আমাদেরই করতে হবে। তার অভিমত, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, বরং চর্চার বিষয়। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন। এ সময় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার সাফল্য কামনা করেন। বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের পরিস্থিতি ভবিষ্যতে খুব ভালো হবে। বলেন, যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে ঐক্যবদ্ধ থেকেই কাজ করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতে জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না, সব ধর্মের মানুষকে দেয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা সম্মানও নিশ্চিত করা হবে, সেই আশ্বাস দেন জামায়াতে আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে, তারা সেটি করতে না পারলে তাদের বিরুদ্ধেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, কারণ তারা বাৎসরিক 20 দিন ছুটি পায়, যা আসা যাওয়ার কথা ভেবেই পুরোপুরি দিতে পারে না সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন। সেই সাথে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এলডিপিতে যোগ দেন। এ সময় এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। চৌধুরী হাসান সারোয়ার্দি বলেন, এলডিপিতে যোগ দিতে পেরে ধন্য তিনি। সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে তিনি কাজ করে যাবেন। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। এলডিপির নেতৃত্বে সৎ দেশপ্রেমিক মানুষ আছেন বলেও মনে করেন তিনি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারোয়ার্দি। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে।
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই, এই মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে সরকারকে, নতুবা এই নির্বাচনও গ্রহণযোগ্য হবে না দেশে বিদেশে। শেখ হাসিনার মতোই অবস্থা তৈরি হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির সামনে আরও অবনতি ঘটবে, এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে জাপা সরাসরি সমর্থন দিয়েছে, নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। রাজনীতি থেকে তার দলকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। কিছু মানুষ নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে এবং দুর্নাম ঘোচাতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দর্শক, সংসদ ভবনে এখন ব্রিফ করছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা আর কখনোই পুনরাবৃত্তি না হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যে আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে, যেটির মধ্য দিয়ে আমরা সংসদের একই সাথে স্থিতিশীলতা, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে। আর বাকি বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এখন আপনাদেরকে এই মধ্যাহ্ন পর্যন্ত আলোচনা যেটি হয়েছে সেটি নিয়ে বাকি ব্রিফটি করবেন। ধন্যবাদ সকলকে। আমরা এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা সে আলোচনাটুকু করছি। এখনো পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো, দুদক সহ এই বিষয়গুলোতে আমরা এখনো আলাপ শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি। একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয়, বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি। সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায়, রিরাইট করা যায়, গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি। সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরঙ্কুশ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়। একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয়, যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি, সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, আমরা কথা বলছি। আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আছি, এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা একটা ফাইনাল কনক্লুশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। এই পর্যায়ে পর্যন্ত আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমাদের আলোচনা শেষ পেয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ ব্রিফ আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ। এনসিপি নেতাদের কথা শুনছিলাম। চট্টগ্রামের হিজড়া খালে পড়ে নিখোঁজের 14.5 ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশু সেহরিসের মরদেহ। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। সকালে দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালায় নৌবাহিনীর 15 সদস্যের ডুবুরি দল। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রাও। বেলা 10টা নাগাদ দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে চাকতাই খালে পাওয়া যায় শিশুটির মরদেহ। শুক্রবার রাতে বন্দরনগরী চকবাজার এলাকায় রিকশা উল্টে সেহরিস সহ খালে পড়ে যান মা ও দাদি। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে 2টি পাইপের মাঝে আটকা পড়েন তারা। পরে ব্রিজের উপরে স্ল্যাব খুলে তাদের উদ্ধার করেন স্থানীয়রা।
শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওখানে যখন এখানে একটা ছেলে দেখছে, সবাইকে বলতেছে, তো এখানে স্থানীয় সবাই এসে ওই বাচ্চাটাকে তারপরে কি তুলে নিচ্ছে। দেখতেছি কি কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই বাচ্চাটাই কি এখানে এর বাসা, এখানে বাসা যেখানে এখানে চলে আসছে চকবাজার থেকে পানির স্রোতে বাচ্চারা দেখা যাচ্ছে। তারপরে আমি এরকম তুলে নালা মধ্যে অনেকজনে বলতেছে লামিও না। তারপরে আমি আসি লঙ্গি গুল দিয়ে, তারপরে এখানে লামি বাচ্চাটা তুলছি। বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন, ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তো আর মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক, হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে, তবে পলাতক রয়েছে তারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়ির ফিটনেস আছে কিনা তা তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস, পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তবুও গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 4 জন বাড়ি ফিরেছেন। রাজধানীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস। শুক্রবার রাতে মগবাজার রেল লাইনের উপর ট্রেন আসার আগে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস আটকে যায়। প্রাণভয়ে যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামেন, তবে কোনো দুর্ঘটনা হয়নি। শুক্রবার রাত 11টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। তাতে দেখা যায় এফডিসি হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস। রেল লাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও নড়াতে পারেনি। এ সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসতে থাকে, কিন্তু বাসটি আটকে যাওয়ায় ব্যারিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার। তারা বাঁশিতে ফু দিয়ে সবাইকে সতর্ক করে। আরও দেখা যায় যাত্রীরা প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করে। চালক কোনো রকমে বাসটি পেছাতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। আজ থেকে 500 টাকার ইন্টারনেট প্যাকেজে 10 MBPS গতি সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল 5 MBPS। টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNB আয়োজিত ইন্টারনেট সেবা সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ক সেমিনারে এই তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। জানান ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি 20 MBPS করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ 10 বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবি জানিয়েছেন তারা। নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অব্লিগেশন ফান্ড SOA 3 বছরের জন্য স্থগিতের আহ্বান জানায় আইএসপি ব্যবসায়ীরা। বলেন লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন। আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 MBPS এ উন্নীত করে দিব। এবং ইনফ্যাক্ট আমি মনে করি যদি আমরা 500 টাকায় 20 MBPS দিতে পারি, এটা মনে করি বাংলাদেশে না পৃথিবীর সকল দেশের থেকে আমরা মনে হয় সবচেয়ে এগিয়ে থাকবো এবং আমরা ভালো সেবা দিতে সক্ষম হব। অস্থিরতা কমছে না চালের বাজারে। দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে এই নিত্যপণ্যের বাজার। মাসের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা, আর চিকন চালে বেড়েছে 10 থেকে 15 টাকার বেশি। হাত বদলের সব স্তরে দাম বাড়ছে। মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটে দাম বাড়ছে এমন অভিমত পাইকারি ব্যবসায়ীদের। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ প্রশাসনের জোর তদারকি না থাকায় দাম অসহনীয় হয়ে উঠছে। দামের উত্তাপে পুড়ছে চালের বাজার। মোটা চিকন সব ধরনের চালের দাম এখন ঊর্ধ্বমুখী। সবচেয়ে কম দামি 1 কেজি মোটা চাল কিনতেও গুনতে হচ্ছে 58 থেকে 60 টাকা। 65 থেকে 70 টাকা কেজি নিচে মিলছে না মাঝারি মানের চাল। সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেটের। কয়েক সপ্তাহ আগে 70 থেকে 75 টাকা কেজির মিনিকেটের জন্য এখন দিতে হবে 85 থেকে 90 টাকা। চালের দর নিয়ন্ত্রণে প্রশাসনের জোর তদারকির দাবি ক্রেতাদের। অসুস্থ এটা বলার মতো না, এটা মানে মানুষ কিন্তু সব বাজার মোটামুটি বাজার সব মোটামুটি ঠিক হয়েছে। শৈলীর বাজারটা সেটিং হয়নি, চাউলের বাজারটা অস্থির বাজার, অস্থির বাড়তেছে, শুধু কমতেছে না। হচ্ছে না। উচ্চবিত্তদের জন্য তো কোনো সমস্যা নাই, 200 টাকা কেজি হলেও সমস্যা নাই। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এটা একটু সমস্যা হচ্ছে আর কি। আরও একটু কঠিনভাবে তরতারি করলে তো ভালো হয় আর কি, জনসাধারণের জন্য আমাদের জন্য ভালো হয় আর কি।
প্রতি বছর মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটের জন্য দাম কিছুটা বাড়লেও এত অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই এমন অভিমত খুচরা বিক্রেতাদের। মিলার, পাইকার, খুচরা সব স্তরেই হাত বদলে দাম বাড়ছে। 28 চাল যেটা বেচা আমরা 50 থেকে 52 টাকা, সে 28 বর্তমানে বেশি আমরা 60 টাকা। দেশে পর্যাপ্ত ধান চাউল আছে, সরকার বাইরে থেকে আমদানি করছে, বাড়ার তো কোনো প্রশ্ন ওঠে না থাকতো তাহলে কথা আছে, তারা বলে ধানের দাম বেশি। চালের দাম বেড়ে গেছে, মিনিকেট চাল এখন আর নেই। এখন সামনে নতুন সিজন, এই অল্প কয়েকদিনে নতুন সিজন আসলে হয়তো চালের দামটা কিছুটা কমবে আশাবাদী। বাজারে সরবরাহে কোনো সংকট নেই, বেশি দাম দিলে যত খুশি চাল সরবরাহ করছেন মিলাররা। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুদ এখন গুটি কয়েক কোম্পানির হাতে। তাদের কারসাজিতেই বাজার অস্থির হচ্ছে। 26 বছরের সাইডে ব্যবসা করি, রোজা থেকে কিন্তু কখনো চালের দাম বাড়ায় না। এই কিস্তি কিন্তু এই যে কর্পোরেট কোম্পানিরা মেলারা সিন্ডিকেট করে কিন্তু চালের দাম বাড়ায় নিচ্ছে। রোজার মধ্যে 2 দফা চালের দাম বাড়ছে, বাড়িয়া মনে করেন যে মিনিকেট 70 থেকে 72 টাকা ছিল, ওই মিনিকেট লাস্ট পর্যন্ত 85 থেকে 90 টাকা পর্যন্ত হয়েছে। তার মানে কেজিতে মনে করেন 10 থেকে 15 টাকা বা 20 টাকা করিয়া বৃদ্ধি নিচ্ছে মিনিকেটটা। বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাজারে পুরোদমে আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। গুঞ্জন উড়িয়ে দিয়ে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিল হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাসিম বলেন, নিরস্ত্রীকরণ শব্দটি তাদের ডিকশনারিতে নেই। এই নেতার হুঁশিয়ারি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কেউ যদি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তাদের কঠোর জবাব দেওয়া হবে। লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনায় না বসার বার্তাও দিয়েছেন নাইম কাসিম। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যতগুলো প্রক্সি গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় লেবাননের হিজবুল্লাহকে। গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাবে তেল আবিবের সাথে যুদ্ধেও জড়িয়েছিল গোষ্ঠীটি। গত নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তুলে আসছে ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনের ইঙ্গিত দিচ্ছে লেবাননের মার্কিন সমর্থিত নতুন সরকারও। এর মধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় অস্ত্র সমর্পণে রাজি হিজবুল্লাহ, সরকারের সাথে আলোচনায় বসতেও আগ্রহী। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সাফ জানিয়ে দিলেন অস্ত্র সমর্পণ করবে না তার সংগঠন। দাবি করেন তাদের অস্ত্রের কারণেই লেবাননের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হচ্ছে। আমরা কাউকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেব না। হিজবুল্লাহর ডিকশনারিতে নিরস্ত্র বলতে কোনো শব্দই নেই। আমাদের প্রতিরোধ বাহিনীর মেরুদণ্ডই হচ্ছে অস্ত্র। এটি আমাদের জনগণের জীবন ও ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করছে। টেলিভিশনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নাইম কাসেমের হুঁশিয়ারি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থিত কেউ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাইলে ছাড় দেওয়া হবে না। যারা প্রতিরোধ বাহিনীর উপর হামলা কিংবা নিরস্ত্র করতে কাজ করবে তাদের মোকাবেলা করা হবে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা তাদের যে কোনো প্রতিনিধি হোক না কেন, তেল আবিবকে যেভাবে জবাব দিয়েছি তাদেরও সেভাবে জবাব দেওয়া হবে। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে কারোর সাথে আলোচনা নয়, এমন বার্তাও দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। আমাদের মাথার উপর যুদ্ধ বিমান উঠছে, দক্ষিণাঞ্চলে দখলদারিত্ব চলছে, আর যুক্তরাষ্ট্র আলোচনার জন্য চাপ প্রয়োগ করছে যাতে তাদের নির্দেশ চাপিয়ে দিতে পারে। এটিকে সংলাপ বলে না, বলে আত্মসমর্পণ। জাতিসংঘের তথ্য, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলের হামলায় কমপক্ষে 71 জনের মৃত্যু হয়েছে লেবাননে। তেল আবিব চুক্তি লঙ্ঘন করলেও ভাষণে শর্ত মেনে চলার অঙ্গীকার করেছেন নাইম কাসেম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চীনের চেংদু শহরের দুজিয়াংয়ান সেচ ব্যবস্থা টিকে আছে 2000 বছর ধরে, যার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর পানি সরবরাহ কৃষি জমিতে সেচ দেওয়া হয়। এই বাঁধ প্রকল্পের কারণে পুরো জনপদে দুজিয়াং শহরটি বিশেষায়িত। অনেকেই বলছেন প্রকল্পটির কাঠামোগত ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তিস্তা বাঁধ প্রকল্প এভাবে গড়ে তোলা যায়। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। দুজিয়াংয়ান সেচ ব্যবস্থা প্রাচীন চীনের প্রকৌশল কৌশলের এক বিস্ময়, যা 2000 বছরের বেশি সময় ধরে টিকে আছে। খ্রিস্টপূর্ব 256 সালে কিন রাজবংশের সময় গভর্নর লি বিং ও তার পুত্র এটি নির্মাণ করেন। এই চমৎকার ব্যবস্থা মিন নদীর বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি টেকসই সেচ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে।
প্রচলিত বাঁধের মতো এটি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে পানি প্রবাহকে নিয়ন্ত্রণ ও বন্টন করে। আজও এটি বিস্তীর্ণ কৃষি জমিতে পানি সরবরাহ করছে, যা এটিকে বিশ্বের প্রাচীনতম কার্যকরী সেচ ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এই দুজোয়ান এটি একটি সেচ প্রকল্প, যার মাধ্যমে এই এলাকার বিভিন্ন অঞ্চলে কৃষি ব্যবস্থাপনা আরো সহজ করার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটি বিশেষ গুরুত্ব বহন করে এই এলাকার মানুষের জন্য। কেননা একটা সময় এই এলাকার মানুষ পানি বঞ্চিত ছিল, যেটি এই নদীর ব্যবস্থাপনার মাধ্যমে সহজ করা হয়েছে। এই ব্যবস্থাটি শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং চীনা উদ্ভাবনী শক্তি ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতির প্রতীক। আধুনিক বাঁধের মতো এটি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে না, বরং মাটির ক্ষয়রোধ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত দুজিয়াং ইয়ান সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে, যারা এর টিকে থাকার সক্ষমতা ও প্রকৌশল দক্ষতা দেখতে আসেন। এর আশেপাশে মন্দির, প্রাচীন প্যাগোডা এবং মনোরম চিংচেং পর্বত এই স্থানকে আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এনে দিয়েছে। দুজিয়াং ইয়ান শুধু একটি প্রকৌশল বিস্ময় নয়, বরং টেকসই পানি ব্যবস্থাপনায় চীনের প্রাচীন জ্ঞানের এক অনন্য উদাহরণ। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না করে তিস্তা বাঁধ প্রকল্পেও এমন কার্যক্রম গ্রহণ করা যায় বলে অনেকেই মনে করছেন, যা স্থানীয় জনপদ ও কৃষি খাতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা যেই নদীর বাঁকটি দেখছেন, এটি ছিল প্রাকৃতিক নদী এবং এই অংশটি মনুষ্য তৈরি। ফলে দুটির মাধ্যমে সংযোগ স্থাপনের মাধ্যমে এই এলাকাটাই, বিশেষ করে এই চেংদু শহরকে সক্রিয় করা গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, চেংদু, সিচুয়ান, চীন।